নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। একই সঙ্গে পড়া যাবে দুটি বিষয় নিয়ে। উচ্চশিক্ষায় একগুচ্ছ পরিবর্তন আনছে ইউজিসি। বহরমপুরে সুস্থ সন্তান জন্ম দিলেন এইডস আক্রান্ত মা, আশার আলো দেখছেন অন্য রোগীরাও। জামিন মঞ্জুর। নিয়োগ দুর্নীতিতে মুক্ত কালীঘাটের কাকু, সাথেই বিরাট নির্দেশ হাইকোর্টের। মুর্শিদাবাদে নাবালিকা প্রেমিকাকে ধর্ষণ ও খুন, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড। চীন এবং পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। অঙ্ক কি কঠিন? মাধ্যমিকের পর তাই আর অঙ্কের ধার পাশে যাননি। ধরুন উচ্চশিক্ষায় বেছে নিয়েছেন ইতিহাসকে, আবার বায়োলজিও আপনার খুব ভালো লাগে। জীব আর জীববিজ্ঞানের হরেক নতুন নতুন তথ্য আগ্রহ, কিন্তু উচ্চশিক্ষায় তো দুটি বিষয় নিয়ে একসঙ্গে পড়া যায় না। এবার এই মুশকিল আসান করতে নিয়মে একগুচ্ছ বদল আনতে চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যা বাস্তবায়িত হলে উচ্চশিক্ষায় নিজের পছন্দের একাধিক ভিন্ন বিষয় নিয়ে পড়তে পারবে পড়ুয়ারা, আর তা হয়ে উঠবে কেরিয়ারমুখী। এই পরিবর্তন সংক্রান্ত ইউজিসির প্রস্তাবকে সমর্থন জানাচ্ছে শিক্ষক মহল। খুশি পড়ুয়ারাও, তবে তা বাস্তবায়নের অপেক্ষা। ইউজিসির নতুন খসড়া প্রস্তাব অনুযায়ী স্নাতকের পাশাপাশি স্নাতকোত্তরেও দুটি ভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ থাকবে। এমনকি যে সব বিশ্ববিদ্যালয়ের বছরে দুবার ভর্তি নেওয়ার ক্ষমতা আছে, তারা জুলাই আগস্ট এবং জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে ভর্তির প্রক্রিয়া চালু করতে পারবে। থাকবে একাধিক এন্ট্রি ও এক্সিট পয়েন্টও, অর্থাৎ যে কোনো সময় কোর্স ছেড়ে বেরিয়ে গিয়ে সার্টিফিকেট পেতে পারে পড়ুয়ারা, আবার পরে ফিরে আসার সুযোগ থাকবে। বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান এ প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তাতেই স্পষ্ট হল, শুধু বাংলা বা সমতুল বিষয় নয়, একই সঙ্গে টেকনিক্যাল কোর্সও করতে পারবেন কোনো পড়ুয়া। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যে পাঠ্যক্রমেই থাকুক না কেন, যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় পাশ করলেই যে কোনো বিষয় নিয়ে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবে পড়ুয়া। এছাড়াও থাকছে ফ্লেক্সিবল অফ অ্যাটেন্ডেন্স পলিসি ও ডিগ্রির জন্য ক্রেডিট ডিস্ট্রিবিউশন। জাতীয় শিক্ষানীতি 2020 সাল অনুযায়ী ইতিমধ্যে নয়া কোর্স সংক্রান্ত খসড়া তৈরি করেছে ইউজিসি। তাতে বলা হয়েছে, পড়ুয়ারা স্নাতক ও স্নাতকোত্তরে দুটি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন। গর্ভবতী অবস্থায় শহর থেকে খানিক দূরে এসে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন তানিয়া, পরিবর্তিত নাম। শুধু তিনি নন, তার স্বামীও এইচআইভি পজিটিভ। একদিকে মারণব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে মৃত্যু ভয়, অন্যদিকে গর্ভে থাকা সন্তানের ভবিষ্যৎ ভেবে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসকদের পরামর্শ নিতে গিয়ে শুনলেন, দেশে এখনো পর্যন্ত অনেক এইডস আক্রান্ত গর্ভবতী নারী সুস্থ সন্তান জন্ম দিয়েছেন, সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়নি। এরপর চিকিৎসকদের নজরদারিতে বিশ্ব এইডস দিবসেই তাদের কোলে আসে ফুটফুটে সুফল, পরিবর্তিত নাম। এই দম্পতির প্রথম সন্তান মেয়ে, কিন্তু এইচআইভি নেগেটিভ। তার চেয়েও বড় কথা, এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় 10 থেকে 12 জন দম্পতি যুগল এইডস আক্রান্ত, তাদের প্রত্যেকেরই সন্তান নেগেটিভ হয়েছে। সুফলের 2.5 কেজি ওজন কিন্তু হাসি ফুটিয়েছে চিকিৎসকদের মধ্যে, ফলে সুফলকে নিয়ে তারা আশাবাদী। এ বিষয়ে মুর্শিদাবাদ পজিটিভ নেটওয়ার্কের সেক্রেটারি পিন্টু শেখ বলেন, গত 30 নভেম্বর ওই প্রসূতিকে বহরমপুরের মাতৃমা বিভাগে ভর্তি করা হয়। এইডস আক্রান্ত জানিয়েই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন 1 ডিসেম্বর ওই প্রসূতি এক পুত্র সন্তানের জন্ম দেন। বিশ্ব এইডস দিবসের দিন ওই শিশু জন্মগ্রহণের বিশেষ উল্লেখযোগ্য। নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি, এবার জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। ইডির করা মামলায় জামিন পেলেন সুজয় কৃষ্ণ। এদিন কলকাতা হাইকোর্টে কাকুর জামিন মঞ্জুর হয়েছে। সম্প্রতি কালীঘাটের কাকুকে সোন অ্যারেস্ট করতে চেয়ে আদালতে আবেদন করেছিল আরেক তদন্তকারী সংস্থা সিবিআই। তা অবশ্য এখনো সম্ভব হয়নি, অর্থাৎ এবারে জেল মুক্তি হতে চলেছে চর্চিত কাকুর। শুক্রবার কলকাতা হাইকোর্টের সুজয় কৃষ্ণর জামিন মামলা শুনানি ছিল। বিচারপতি শুভ্রা ঘোষ অভিযুক্তর জামিন মঞ্জুর করেছেন, তবে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত। প্রথমত, মামলার সঙ্গে যুক্ত কোনো তথ্য ও প্রমাণ নষ্ট করতে পারবেন না তিনি। কোনোভাবেই মামলার সাথে যুক্ত সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। নিজের পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া রাজ্যের, এমনকি নিম্ন আদালতের এলাকার বাইরেও তিনি যেতে পারবেন না। শুক্রবার অর্থাৎ আজ কলকাতা হাইকোর্টের সুজয় কৃষ্ণর জামিন মামলার শুনানি ছিল। বিচারপতি শুভ্রা ঘোষ অভিযুক্তর জামিন মঞ্জুর করেছেন, তবে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত। প্রথমত, মামলার সঙ্গে যুক্ত কোনো তথ্য ও প্রমাণ নষ্ট করতে পারবেন না তিনি। কোনোভাবেই মামলার সাথে যুক্ত সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। নিজের পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া রাজ্যের, এমনকি নিম্ন আদালতের এলাকার বাইরেও তিনি যেতে পারবেন না। প্রেমিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালবাগ দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার শুনানি চলছিল। বিচারক ঋষি কুশারি ওই নির্দেশ দেন। দোষী যুবকের নাম আতাবুর শেখ ভোলা, বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুরের গোপীনাথপুরে, নির্যাতিতার বাড়ি পমাইপুরের পশ্চিম পাড়ায়। আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি 2022 সালের 14 আগস্টের। 10ম শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয়। জানা গিয়েছে, ওই নাবালিকা বাড়ি থেকে শৌচকর্মের নাম করে বেরিয়েছিল। আতাবুর শেখ তাকে ফুসলিয়ে তার বাড়ি থেকে নিয়ে যায়। তারপর থেকে আর ওই নাবালিকার কোনো সন্ধান মেলেনি।
দুদিন পরে আতাবুর শেখের নামে থানায় অভিযোগ করেন মিতার বাবা। ওই রাতেই পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে। জিজ্ঞাসাবাদে সে তার কুকর্মের কথা স্বীকার করে। জানা যায় ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। শুধু তাই নয়, খুনের পর ওই কিশোরীকে এলাকার একটি কলাবাগানে পুঁতে রাখা হয়। পুলিশ ধৃতকে সঙ্গে করে ওই কলাবাগান থেকে পচাগোলা মৃতদেহ উদ্ধার করে। তার বিরুদ্ধে 363, 365, 302 ও 301 ধারায় মামলা দায়ের হয়। 86 দিনের মাথায় চার্জশিট দাখিল করে পুলিশ। এদিন ওই মামলায় বিচারক তাকে দোষী সাব্যস্ত করেন। এদিন আতাবুর শেখকে যাবজ্জীবন কারাদণ্ড শোনানো হল। জানা গিয়েছে ওই মামলার 301 ধারায় অতিরিক্ত 7 বছর, 363 ধারায় আরও 7 বছর এবং 365 ধারার মামলায় আরও 2 বছর অতিরিক্ত সাজা শোনানো হয়েছে। সঙ্গে 10,000 করে টাকা জরিমানা করা হয়েছে। যে ভারতের দয়ার মাত্র 53 বছর আগে পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ, এই বাংলাদেশ এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি শুরু করে দিল। তেমনই কথা শোনা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুজ্জামানের গলায়। পাশাপাশি ভারতের বিরোধিতা করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী মোহাম্মদ ইউনূস সরকার যে চীন আর পাকিস্তানের ঘনিষ্ঠ হচ্ছে তাও স্পষ্ট করে দিলেন। শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলির রবরবা বাড়ছে। পাশাপাশি মাথা চাড়া দিয়েছে জামাত জঙ্গি সংগঠন। সেখানে হিন্দু সহ একাধিক সংখ্যালঘুদের উপর নির্যাতন ক্রমশই বাড়ছে। এই অবস্থায় মৌলবাদী জামাত আর পাকিস্তানের হাতে কাঠের পুতুল হয়ে পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এই অবস্থায় ভারত বিরোধী প্রতিক্রিয়ার হিড়িক বাড়ছে বাংলাদেশের বিশিষ্টদের মধ্যে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুজ্জামানের একটি বক্তব্য, যেখানে তিনি ভারত বিরোধিতায় সরব হয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানের থেকে আমাদের খুব উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান কিনতে হতে পারে। তখন কি বলবেন, সেট আমাদের পাকিস্তান প্রীতি। ও যে 7 যুদ্ধবিমান সেটি চীন আর পাকিস্তানের যৌথ প্রযুক্তি। সেটি F-35 যুদ্ধবিমানের সমান। পাকিস্তানের কাছ থেকে বিমানটি কম দামে পাওয়া যাবে। এই যুদ্ধ বিমান যদি আমাদের থাকে তাহলে ভারতকে খুব হতাশ করে দেবে, যেটা জয়শঙ্করের স্বপ্ন বাংলাদেশকে ইয়ে করা। তবে এখানেই থাকেননি অধ্যাপক। তিনি আরও বলেছেন, আগামী দিনে আমাদের কাছে অনেক সুযোগ আসবে। দেখুন, মণিপুর ও মিজোরামে শুরু হয়েছে, অসমে। এটা আমি সরাসরি বলে ফেলছি। বলবো, যদি স্বাধীনতাকামীরা আবার এগিয়ে এসে তাদের প্রস্ত মুখ ঘুরিয়ে নেওয়াটা ঠিক আমাদের মানাবে না। জাতীয় স্বার্থের প্রশ্ন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।